জন্মদিন, শুভ জন্মদিন। এক টুকরো স্বর্গ নেমে এসেছে, সারা বাড়িতে যেন খুশির রোদ নাই। কিন্তু রঘুকে দেখতে পাচ্ছি না কেন? রঘু, রঘু, এই রঘু! আমায় ডাকছেন গিন্নিমা? আরে যা যা, বাড়ির সবাই কি হলো? দেরি হয়ে যাচ্ছে যে। যাচ্ছি যাচ্ছি গিন্নিমা। কিন্তু কিন্তু কি রে? আমাদের নতুন ছোট গিন্নিমা এইমাত্র বাজারে বেরিয়ে গেলেন। কি বললি? আমার ছেলের জন্মদিনে অনুষ্ঠানে বাড়িতে না থেকে আমার নতুন জামাকে না জানিয়ে বাজারে চলে গেল। বাজারটাই ওর কাছে বড় হলো। গিন্নিমা, আমার ঠাকুরপোর প্রথম পক্ষে স্ত্রী মারা যাওয়ার পর ওর মনের অবস্থা বুঝে আমি এক গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম এই সান্নাল বাড়িতে। আর সে কিনা কাউকে না জানিয়ে বাজারে চলে গেল। বাজারটাই ওর কাছে বড় হলো। আরে বড়দি, দিদি গেল তো কি হয়েছে? দিদির এই ছোট ভাই নন্দলালা হাজির। ও দিদি, ভাগ্নের জন্মদিন, কেক কোথায় গো? কেক? ভাগ্নের জন্মদিনে তুমি পায়েস রান্না করোনি? আজ এসেছে ভাগ্নের জন্মদিনে পায়েস চেটে পুটে খাবো বলে। কি হলো বর্দি, তুমি আমার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো? আরে বাবা, আমি অপরাধী না সন্ত্রাসবাদী। না না, তা নয় ভাই। তাহলে ওই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মতো তুমি তোমার মুখটা গোমড়া করে রেখেছো কেন? আরে না না, অযোধ্যা নয়, অযোধ্যা নয়। ও আমার শিবের জটা থেকে বয়ে আসা পতিত পাবনী গঙ্গা। গঙ্গা আর কিছুক্ষণ পরে এই সান্নাল বাড়িতে বইবে রক্ত গঙ্গা। এই শকুনের লোলুপ দৃষ্টি যখন এই সান্নাল বাড়ির উপর পড়েছে, তখন এই শকুনের তাণ্ডব ব্যাটিংয়ে এই সান্নাল বাড়ির বোলিং একেবারে তছনছ হয়ে যাবে, তছনছ। তুমি এত কি ভাবছো ভাই? না বর্দি, আমি কিছু আরে বড় জামাই বাবুজি, আরে দাও দাও দাও, ব্যাগটা দাও, আমি নামিয়ে রাখছি, দাও। আরে না না, তা দরকার নেই, আমি নিজেই নামিয়ে রাখ। তা শালা বাবু, আরে কখন আসা হলো? না মানে বড় জামাই বাবু, ওই আমার দিদি কই আর আমি কামিং। সে কি, আজকের দিনে তোমার দিদি চলে গেছে? হ্যাঁ গো, ও তো কাউকে কিছু না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। রঘু, আগে অমিতাভ কোথায়? এই ছোট দাদাবাবু তো পাশের ঘরেই ছিলেন। যা, তাকে ডেকে নিয়ে আয়, আর ছোট বৌমাকে ডেকে নিয়ে আয়। এখনই কেক কাটা হবে, কেক। যাচ্ছি যাচ্ছি বড় বাবু। হ্যাঁ, যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে। না মানে বড় জামাই বাবু, আমি বলছিলাম কি, জামাই বাবু আস্তে আস্তে তুমি আমাকে কেকটা দাও, আমি সাজিয়ে ফেললি। এই জানলো, আজকের এই খুশি দিনে একটা গান হয়েছে, গান। এই না মানে জামাই বাবু, আমি গান গাইবো? আরে ভাই গাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একটা গলা ছেড়ে গান গেয়েই দিই। গাও। বুক ভরা ভালোবাসা উপহার, বুক ভরা ভালোবাসা উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজকে শুভ দিনে এই মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি? হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুক ভরা ভালোবাসা উপহার, বুক ভরা ভালোবাসা উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজকে শুভ দিনে মনিহার ছাড়া তোমায় কি দিতে পারি? হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। ব্যাস 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 ব্যাস, গান বাজনা কমপ্লিট, এবার কেক কাটা শুরু হোক। কেক। আরে বড় জামাই বাবু, কি করছো? কি করছো তুমি? আরে বাবা, বাচ্চার জন্মদিনে প্রথমে বাচ্চাকে কেক খেতে নেই, প্রথমে খেতে হয় বাচ্চার জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাতাকে। ও তাই বুঝি? তাই বড় জামাই বাবু, প্রথম তোমার ভাগে হাঁ করো, হাঁ। হ্যাপি বার্থডে, হাঁ করো, হ্যাপি বার্থডে। জানো রত্ন, কেকটা কিন্তু খুব একই। আমার বুক জ্বালা করছে কেন? আমার মাথা ঘুরছে, আমি চারিদিকে অন্ধকার দেখে চলে গেল।
দাদা তুমি কোন দোকান থেকে কেকটা এনেছিলে আমাকে বলো দাদা, আমাকে বলো। কথা বাড়াস না অভিদেব, একটু জল নিয়ে আই। ঠিক আছে দাদা, এক্ষুনি জল আনছি, এক্ষুনি জল আনছি। জল নয় জামাই বাবু, এটা তোমাদের কর্মফল। আজ এক ছিলে আমি 2 পাখি শিকার করলাম। এ তুই কি করলি না তো? জল এনেছি দাদা, জল। খুন খুন খুন, কে কোথায় আছো? ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। রঘু, মমতা, কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো গো, তাড়াতাড়ি ছুটে এসো। আমার বড় জামাই বাবু ভোর থেকে সম্পত্তির লোভে খুন করেছে আমার নিজের জামাই বাবু ওই অমিতাভ সান্যাল। শেষে তুমি খুন করলে? মানে তুমি বিশ্বাস করো মমতা, এই খুন আমি করিনি। তবে ছুরিটা তোমার হাতে কেন? এই মমতা তুমি বিশ্বাস করো, কে খেয়ে দাদা বুকে যন্ত্রণায় ছটফট করছিল। এই ভেতরে জল আনতে গিয়েছিলাম, এসে দেখি কে বা কারা দাদা বৌদির বুকে ছুরি মেরেছে। দিদি জামাই বাবু মিথ্যে কথা বলছে, জামাই বাবু মিথ্যে কথা বলছে। এই দিদি আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি? দেখ মোবাইলে সব ছবি আছে। এই দেখ জামাই বাবু কেমন কুপিয়ে কুপিয়ে তার দাদা বৌদিকে খুন করছে। দেখ দেখ দেখ। তুমি কি করলে? মমতা, দিদি দিদি রে, তোর বোনা কপাল রে দিদি, তোর বোনা কপাল। বাসা বাঁধার আগে ঝড়ের হওয়ায় তোর বাসাটা যে ভেঙে তজরজ হয়ে গেল রে দিদি, তোর বাসাটা ভেঙে তজরজ হয়ে গেল। যা দিদি যা। আমার এই বাগনাটাকে নিয়ে তুই ভেতরে যা দিদি, ওকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দে রে দিদি, বাকি জীবনটা কাটিয়ে দে। আমি ততক্ষণে জামাইবাবুকে পুলিশের হাতে তুলে দিয়ে আসছি। কারণ তুই তো জানিস দিদি, ওই পাবলিকের মার কেওড়া তলা পার। দিদি ভেঙে পড়িস না রে দিদি, তুই ভাগনাকে নিয়ে ভেতরে যা, ভেতরে যা, ভেতরে। আজ থেকে সুখে দুঃখে ওই হবে আমার একমাত্র সম্বল। মমতা, বড় হয়ে জানবে আমি ওর মা, আমি ওর মা, আমি ওর মা। নন্দলাল, আমি যাতে ব্রাহ্মণ কাজে রাবণ, দাদা বৌদির পথে পাঠিয়ে আমি এই সান্নাল বাড়ি পুরো প্রপার্টি গ্রাস করবো রে গ্রাস। সবাই জানবি দাদা বৌদিকে খুনের অপরাধে তো যাবজ্জীবন জেল হয়েছে। আর আমি আমার স্বার্থে তোকে মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, গঙ্গার জলে। আমি বাঁচতে চাই নন্দলাল, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। তুই বেঁচে থাকলে সান্নাল বাড়ির প্রপার্টি আমি কি করে পাবো রে শালা? চুরি চুরি চুরি, এ তো শালা নয়, এ তো আমার পূজনীয় জামাই বাবু। টাটা বাই বাই বাই, সান্নাল বাড়ির প্রপার্টি এবার আমার চাই।
আমি সত্য যুগের বৈশাসক, ত্রেতা যুগের অহংকারী রাবণ, তারপরে রাজা কংস, আরে কলির খচ্চর মার্কা নরাধম। এই মালটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, গঙ্গার জলে। এবার জয় আমার নিশ্চিত, কারণ পূর্ণ রাজ্যে পাপী রাজা, পাপের নেই কো ভয়। সত্য ত্রেতা দাপর কলিতেও যথা ধর্ম তথা জয়। বিশেষ ঘোষণা, যে সকল খুঁটিতে মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে দয়া করে সেগুলো কেউ এদিক ওদিক ঘোরাবেন না, অথবা মঞ্চের উপর কেউ লেজার লাইট ফেলবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। আমাদের আরও একটি যাত্রা সংস্থা উদয় ভানু জানা প্রতিষ্ঠিত, চন্দন জানা এবং চঞ্চল জানা প্রযোজিত নয়নমণি অপেরার চলতি মরশুমের সারা জাগানো শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা ও চাঁদ আমার কি অপরাধ। অভিনয়ে আশিস কুমার, মিস ঋতুপ্রিয়া এবং ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার বিমলেন্দু। ও চাঁদ আমার কি অপরাধ দেখতে ও দেখাতে ভুল করবেন না। আয়োজক কমিটির উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে গ্রিন রুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবেন। সমবেত দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু করছি আজকের যাত্রাপালা যথা ধর্ম তথা জয়। রচনা বাবলি ভট্টাচার্য, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত নৃত্যমী সাগরিকা, আবহ মাস্টার জয়ন্ত, মাস্টার খোকন, মাস্টার রূপেন, আলো ও ধ্বনি অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সুকুমার, মিস্টার রামু ও মাস্টার শামু, রেন্নম সজ্জা মাধববাবু, রামবাবু ও গৌতম কুমার, জেনারেল ম্যানেজার কুমার রূপম। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক ও শিক্ষার প্রতীক পরশমণি অপেরা। গ্রাম বাংলা তামাল মেয়ে, যুবক ছেলেদের নয়নের মনির কিন্নর কণ্ঠে মিস সাগরিকা এবং সুরের জাদুঘর সোনার টুকরো গায়ক নায়ক সুব্রত সরকার। রোমান্টিক হিরো কুমার রূপন, লহর মিস নীলাসা, সবার প্রিয় কুমার চঞ্চল, মিস স্নিগ্ধা, কমল বাবু, মিস আরতি, রামবাবু, প্রতিবাবু, অভিনেত্রী বিপাশা মহান্তি ও সুদক্ষ নট কুমার ঝন্টু। শুরু করছি কুমার উদয় ভানু প্রতিষ্ঠিত, চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত, পূজারিণী এন্টারপ্রাইজ নিবেদিত বর্তমানে যাত্রার অলরাউন্ডার খলনায়ক মিস্টার রাজু, স্বনির্দেশিত ও অভিনীত পরশমণি অপেরার 1432 বঙ্গাব্দের এক বিনম্র নিবেদন। পূর্ণ রাজ্যে পাপী রাজা, পাপের নেই কো ভয়। সত্য ত্রেতা দাপর কলিতেও যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। এমনি করে কেটে গেল 20টা বছর। দীর্ঘ 20 বছর পর যুগে যুগে ধর্ম ধর্ম ধর্ম। আজ আজ এই ধর্মকে নিয়ে চলছে প্রহসন, ধর্মকে নিয়ে চলছে রাজনীতি, ধর্মকে নিয়ে চলছে ব্যবসা। অথচ বাবা ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়িয়েও সত্যিকারে মানুষ তৈরি করতে পারেনি।
তাই তো বৃদ্ধ বয়সে বাবা মায়েরা ভাগ হয়ে যায়, নয়তো তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে কিংবা রেল স্টেশনে। এই যে ব্যাকডেটেড শ্বশুর মশাই, আপনি কি জানেন এই আধুনিক যুগে আপনার পরিবারের সবকিছু অচল? বৌমা, এ তুমি কি বলছো বৌমা? কি আছে এই সংসারে? মন্দাতা আমলে একটা পায়রা খোপের মতো বাড়ি, চুনসুরকি খসে খসে পড়ছে। না মেটাল পুকুর, তাতে ঘটি যাবেন না। না আছে একটা এলইডি টিভি, না আছে একটা এসি, না আছে একটা আইফোন, আর থাকবেই বা কি করে? আপনার ছেলে মানে আমার স্বামী আদর্শ, মুখে শুধু আদর্শের বড় বড় বুলি, আসলে ও একটা অপদার্থ, ওর কোনো যোগ্যতাই নেই। বৌদি, তুমি কিন্তু ভালোবেসে দাদাকে বিয়ে করেছিলে, তাই সামান্য ক বছরে তোমার সেই ভালোবাসার মানুষটাকে তুমি ভুলে গেলে। হ্যাঁ, তখন কি আর জানতাম তোমাদের পরিবারটা একটা ভিখিরির পরিবার? বৌমা, ভগবান যখন কাউকে মারে, কোনো মানুষের ক্ষমতা নেই যে সে মাথা উঁচু করে বাঁচে। আদর্শ, মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গু হয়ে গেল, আর মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বাবাও সর্বশান্ত হয়ে গেল। তবু আমি তোদের মাকে ফিরিয়ে আনতে পারিনি রে বাবা। বৌমা, তুমি তো জানো মা, ইনকাম বলতে আমার পেনশনে কয়েকটা টাকা, তাতেই টেনে টুনে সংসারটা চলছে। ঈশ্বর মুখ তুলে চাইলে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, দেখবে আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে, হাসি খুশিতে ভরে উঠবে আমাদের এই ঘর। ইম্পসিবল। হাসি খুশি, হ্যাঁ। বৌদি, বৌমা, এই দুঃসময়টা তুমি একটু মানিয়ে নাও না মা। তুমিও তো আর 5টা মেয়ের মতো সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে, তাই তো সেদিন আদর্শের হাত ধরে মহেশতলা বস্তি থেকে আমাদের বাড়িতে এসেছিলে। আমি তোমাকে সেদিন পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম। মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি আর পারছি না। সেদিনও তো আমি আদর্শকে ভালোবেসে মায়ের অমতে বিয়ে করে আমার একমাত্র বোন প্রগতিকে ছেড়ে আদর্শে হাত ধরে বাড়িতে চলে এসেছিলাম। আর সেই ঘটনার পর থেকে তোমার মা আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। আমিও চেষ্টা করিনি ওরা কেমন আছে জানা, কিন্তু আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু পৌলমী, তুমি তো বিয়ের আগে আমায় কথা দিয়েছিলে এই সংসারের সুখ দুঃখ সবকিছু তুমি হাসি মুখে মেনে নেবে। বৌমা, এতদিন তো এই সংসারে শ্রদ্ধা ভক্তির কোনো অভাব ছিল না। বৌদি, তুমি তোমাকে ননদ না ভেবে নিজের বোন মনে করে কাছে টেনে নিয়েছিলে, তা আজ হঠাৎ তোমার একই পরিবর্তন। তুমিও তো এই সংসারের মঙ্গল কামনায় প্রতি শনিবার মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলে। শোনো, ওই সব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন ভেজাতে পারবে না, বুঝেছো? না বৌদি না, আমরা তোমার মন ভেজাতে চাইছি না। এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেক গরিব মানুষ আছে, যাদের নুন আনতে পান্তা পুরোই, তাদেরও সংসারে কিন্তু সুখ শান্তি আছে। সুখ সুখ কাকে বলে তোমরা জানো? আরে আমার এই বুড়ো শ্বশুর মশাই কটা টাকা পেনশন পায় যে তোমাদের বসিয়ে বসিয়ে গেলাবে? পৌলমী, আরে তুমি তো একটা অকেজো বাতিল ইঞ্জিনের মতো গোদ মেরে মেরে চলছো। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? ইয়েস, ভবিষ্যৎ। আর সেটার ভাবনা আমাকেই ভাবতে হবে। শুনুন শ্বশুর মশাই, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই সংসারটাকে বাঁচানোর জন্য আমি একটা রাস্তা দেখেছি। রাস্তা? হ্যাঁ রাস্তা। ওই পিচ রাস্তার ধারে জায়গাটার ব্যাপারে আমি অলরেডি কথা বলে রেখেছি। ওই পিচ রাস্তার ধারের জায়গা? হ্যাঁ, ওই জায়গাটা আপনি প্রমোটারকে বেচে দিন, মোটা টাকা পাবেন। না বাবা, না। না না কেন? হাতে অনেক টাকা আসবে, আমাদের এই বাড়িটা মডেলিং হবে। তাছাড়া শুনে একটা চাকরির সন্ধান করছে, মোটা টাকা ঘুষ দিলেই ওর একটা চাকরি হয়ে যাবে। কি বলছো বৌদি? আমার চাকরি? ইয়েস, তোমার চাকরি। আমি নিজেই কথা বলে রেখেছি, অতএব তোমার চাকরি হবেই হবে। আমাদের আর এই সংসারে কোনো অভাবই থাকবে না। বাবা, বলুন কি করবেন? অভাবের আছে পুড়িয়ে আমাদের সব কটাকে মারবেন, নাকি সচ্ছলতার স্বপ্ন পূরণের জন্য আপনি ওই জমিটা বিক্রি করবেন? না বাবা, না। ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বাবা, বৌদির কথায় যুক্তি আছে, তুমি রাজি হয়ে যাও। না না রে মা, না, আমি কিছুতেই রাজি হব না। বাবা যেদের বসে অনেক দেশ দেউলে হয়ে গেছে, ভারতবর্ষ চলছে বিশ্ব ব্যাংকের ধারের টাকায়। আপনার চেতনার মোটিভটা ঠিক কি? আপনি কি আমাদের সব কটাকে পথে বসাতে চাইছেন? না বাবা, না না না। বাবা, তুমি কি একবারও আমার
সংসারের যা অবস্থা তাতে আমার চাকরি করাটা খুব দরকার। তাছাড়া আজকাল টাকা সুপারিশ ছাড়া চাকরি হয় না। বাবা আমার স্বপ্নটা ভাই পূরণ করতে দাও বাবা। আদর্শ বাবা, ওরে আদর্শ, তুই কিছু বলবি না বাবা? বাবা, একটা বলদ যখন বুড়ো হয়ে যায় তার মালিকও তাকে ভুলে যায় যে সেই বলদটা কত কষ্ট করে লাঙল টেনে মাটি চষে মালিকের সংসারে দুবেলা আহার জুগিয়েছে। আজ যে আমি এই সংসারের একটা বুড়ো বলদ বাবা। আদর্শ যে আজ অক্ষম হয়ে গেছে বাবা। সুখের আশায় প্রহর গুনছে পৌলমী, আর সোনিয়া খুঁজে দিতে চাইছে তার উচ্ছ্বাসার সিংহাসনটাকে। তুমি ভক্তি শালগ্রাম শিলার সামনে বসে করজোরে প্রার্থনা করার ভক্ত কোথায় পাবে বাবা? আদর্শের কথাগুলো আজ অর্থের কাছে হেরে গেছে বাবা। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আজ আমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্টের মতো পুড়ে ছাই হয়ে গেছে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার প্রতিটা অক্ষর আজ অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে চলেছে। পৌলমী, আমি আদর্শ মুখার্জি, আমি জিতবই, আমাকে জিততেই হবে। ওই জমিটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। না, এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই না। এই যে কি ভাবলেন, জমিটা আপনি বেচবেন? না বাবা, না। বৌদির কথা শোনো বাবা, জমিটা বেচে দাও। না রে মা, না। ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বেশ, সুখ যখন আপনি কিনতে চাইছেন না, তাহলে দুঃখকেই আপনি বরণ করে নিন। শোনো আদর্শ, তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ফেসবুকে, আর বিয়েটা হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। তাই বলছি, শুনুন শ্বশুর মশাই, আপনি আপনার এই খোড়া ছেলেকে সঙ্গে করে কোর্ট অফ পেপার নিয়ে হাজির হবেন কোর্টে। নাম্বার 1, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। নাম্বার 2, দলিল রেজিস্ট্রি পেপার। এবার বাপ ছেলে বসে ভাবুন, সিগনেচারটা ঠিক কোথায় করবেন? দলিলে নাকি ডিভোর্স পেপারে? বাবা, তুমি শুনলে বাবা? পৌলমী কি বললো তুমি শুনলে? পৌলমী আদর্শ মুখার্জি, তুমি তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে বেশ শক্ত করে চেপে ধরো। চুরি করতে আসছে, সুশিক্ষাকে চুরি করে কুশিক্ষার মন্ত্র দিতে চায়। যুগ চেতনার গলাটিকে ধরতে চাইছে বেআইনি ব্যবসায়ী আর প্রমোটারের দল। সভ্যতা আজ নিলামে উঠেছে, ভালোবাসাটাই পায় পচা নর্দমায়। আর একবিংশ শতাব্দীর মাটিতে দাঁড়িয়ে আদর্শরাজ গুমরে গুমরে কেঁদে মরে।
गिरवर जानी तबाही पकी है आंसू में पानी जानी कुर्बानी मेरे गिरवर जानी तबाही पकी है आंसू में पानी মাথার উপরে আসমানে হেলিকপ্টার ঘুরছে এক্ষুনি হেলিকপ্টার থেকে নামবে মুম্বাইয়ের সুপারস্টার হিরোইন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ? হ্যাঁ দেখুন বাবু বসে দেখুন এক্ষুনি হেলিকপ্টার থেকে নামবে সপনা কে রানী ক্যাটরিনা কাইফ। আরে লাগাও জোরসে তালিয়া। জাসালা হেলিকপ্টার তো চলে গেল কিন্তু ক্যাটরিনা কাইফ তো নামলো না। একই আমার মানিব্যাগ আমার টাকা নিশ্চয় নিশ্চয় ওই মেয়েটা পকেট মেরেছে। ওই তো মেয়েটা ছুটে ট্রেনে উঠে গেল। আরে কে আছে ধান্দাবাজ মেয়েটাকে ধর, কে আছে পকেট মার মেয়েটাকে ধর, ধর মেয়েটাকে ধর। কেউ বলাতে পারবে না, কেউ বলাতে পারবে না। একটা বিনা টিকিটের যাত্রীকে আমি বলাতে দেব না। আমার নাম টিকিট চুকের চিন্তামণি কুরকুরে। দেব সব চালাকে একেবারে জেলে ভরে। এই আপনারা কিছু মাইন্ড করলেন না তো? আকিনরা কে বলি কথাটা বললো কে? আমি একজন প্যাসেঞ্জার। হোয়াট? এই বলি তোমার টিকিটটা দেখি। টিকিট 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 তো বাবা গো কি পেটে ব্যথা গো। ব্যথা? শুধু কি ব্যথা? ব্যথা বেদনা যন্ত্রণা বলছি পেয়েছে। এই কি পেয়েছে? ছোট বড় দুটোই পেয়েছে গো। তার মানে হিসি আর পায়খানা। ও বাবা গো জোরে হিসি পেয়েছে। আমি যাই বাবা বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে। এই এই টিকিট না কেটে আমার সঙ্গে চালাকি। আমার নাম টিকিট চেকার চিন্তামণি কুরকুরে। দেব তোমাকে একেবারে জেলে ভরে। আমিও বাথরুমে ঢুকবো। বাথরুমে ঢুকেছো কেন? টিকিট না কেটে আমার চোখে ফাঁকি। বলি তোমার টিকিট কই? টিকিট 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 বাবারে সারা ভাই আমার বুকটা যেন টিপ 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 করছে। মামদাবাজি রাখো, এইবার ফাইনটা দাও। কত? 500 টাকা। 1 টাকাও কম হবে না। দেব তো দেব তো। তার আগে তোমার জামাটা খুলবো, তারপর তোমার প্যান্টটা খুলবো। জলদি জলদি করো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। আর যাত্রী এলে বলবো এই চিন্তামণি টিটি আমার বাথরুমে ঢুকে আমাকে রেপ করার চেষ্টা করেছিল, রেপ করার চেষ্টা করেছিল। বুড়ো বয়সে তুমি আমার প্রেস্টিজটা পাঞ্চার করে দিও না। বলি এই মেয়ে তা কত লাগবে? 500 টাকা। একটা টাকাও কম হবে না। মাঝ মাঝে রে আবদার। 500 টাকা হবে না, হবে না। তবে এই 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 নাও 100 টাকা না। তবে রে মাজা বুড়ো বয়সে তুমি আমাকে ওই আরজি করে সঞ্জয় রায় বানিও না গো। জলদি জলদি করো। এই মুশকিল। দাও দাও। এই না 500। বাবারে একেবারে কড়কড়ে 500 টাকা নোট রে বাবারে। দেখি দেখি জাল নোট নাকি। আর কার মুখ দেখে উঠেছিলাম যে দিনটা মনে ভালো যাবে। তাহলে আসি,
মশাই বাই। মামনি আবার পিছু রাখলেন কেন? এই বলছিলাম কি এই তোমার নামটা কি গো? আমার নাম প্রতিমা। কি মিষ্টি নাম। ও কি মা। শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ প্রেম করেছি প্রেম করেছি আমি। দক্ষিণ হাওয়া প্রেম করেছি দেখেছে দেখেতে নেশা ঠিক ভুলেছি দক্ষিণ প্রেম করেছি। এই আপনারা কিছু মাইন্ড করলেন না তো? বাবরে বাবা, মেয়ে তো নয়, যেন একেবারে আগুনের ফুল। আমার ব্যাগ, আমার কাকা, তার মানে ওই জালি আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। চারিদিকে পাপের নেই তো কোথা মনে হয় অন্ধ
একদিনের জীবন হলেও ফুল হয়েছে জন্ম নেব। ও একদিনের জীবন হলেও ফুল হয়েছে জন্ম নেব। ভ্রমরা খাবে মধু আমার, ভ্রমরা খাবে, ভ্রমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে রাখলো কাছে দয়াল তোমার জ্যোতিতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তোতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তোতে। যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তোতে। স্টপ স্টপ সাইলেন্ট। সেক্রেটারি সাহেব আপনি? একটা ইয়ং ম্যান ওই মেয়েটাকে ধরতে পারলেন না। এই যে মশাই আপনি ভুল করছেন। আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর মেয়ে ছেলেদের প্রতি আমার বরাবরই অ্যালার্জি। আচ্ছা মানুষ তো বটে আপনি, আপনার একবারে জানতে ইচ্ছে করলো না মেয়েটা চুড়ি না বুড়ি, চিটিং মাছ না ধান্দাবাজ? এই টিটিটা নিশ্চয়ই ভুল করেছে, আর না হলে নেশা করেছে। এই যে মশাই, আমি কোনো চোর ডাকাত নই। আমি গিয়েছিলাম মহেশতলা বস্তিতে, সেখানে আগুন লেগে বহু মানুষ আহত পড়েছে। আপনি আপনি বলেন যে ভগবানের চেয়ে প্রার্থনা করুন সেই আহত মানুষগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আরে ভগবান নেই, ভগবান নেই, থাকলে এই চিন্তামণি টিটি ওই শালিকে ঠিক হাজতে ভরে দিত। শালির কি সহজ, শালি যেতেও কাটে আবার আসতেও কাটে। কখনো ঘরের মাঠে তো কখনো ওই কালীঘাটে। না যাই রেল পুলিশকে খবরটা দিয়ে গিয়ে টিটি না টিটি কি বলে গেল? ধান্দা বাজবে, যেতেও কাটে আসতেও কাটে। আরে দূর দূর আমার কি দরকার? আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে আমার কি দরকার? কিন্তু আমার কাকিমা আমাকে পই পই করে বলেছে মেয়ে ছেলেদের খপ্পর একদম পড়বি না, কারণ মেয়েরা হলো মায়াবিনী। যদি ধরেছ হাত তো একেবারেই কুপকাত। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি। এই যে দেখে চলতে পারেন না, একেবারে গায়ের উপর এসে পড়ছেন। মাফ করবেন বাবু, আসলে আমি বুঝতে পারিনি। বাবু গো, আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন? ও মাই গড, উনি অন্ধ? এই যে শুনুন, আমি না ঠিক বুঝতে পারিনি। আসুন, আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে দিচ্ছি। চলুন বাবু। আসুন। সাবধানে সাবধানে, কি হলো? মাথাটা ঘুরে গেল গো বাবু। ওহো, তাহলে রাস্তা পার হয়ে দরকার নেই। আপনি বরং এখানে একটু বসুন। কি হলো, শরীর খারাপ নাকি? পেটে ব্যথা, সে সকাল থেকে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ দিয়া। দক্ষিণ দিয়া? দক্ষিণ দিয়া থেকে হাওড়া স্টেশনে কি করতে এসেছেন? ভিক্ষে করতে গো বাবু। ভিক্ষে করতে? এই পোশাকে এই ব্যাগ নিয়ে ভিক্ষে করতে? হ্যাঁ শুনুন বাবু, আমি কিন্তু ভিখারি নই। আসলে আমার বাবার হার্ট অপারেশনের জন্য 2 লক্ষ টাকা দরকার। 2 লক্ষ টাকা? হ্যাঁ, আর আমার মতো অন্ধ গরিব মানুষ এতগুলো টাকা কোথায় পাবো গো বাবু? তাই তো গান গেয়ে গিয়ে টাকা রোজগার করছি গো বাবু। ও বাবু, বাবু গো, কিছু যদি মনে না করেন আমাকে কিছু হেল্প করবেন? আর না মানে 2 লক্ষ টাকা আমার এই শুনুন, এই 50। 50,000? না না 80। 80,000? আরে না না 100। এই নিন 100 টাকা আপনি রাখুন, কেমন? এই ধরুন ধরুন, এই যে এই। শালাই দেখছি আমার থেকে বড় ভিখারি। চাইলাম 2 লক্ষ টাকা দিল 100 টাকা। ভগবান, এই তো ঘড়িটা মানি ব্যাগটা ব্যাগের মধ্যে রাখলো। যেমন করে হোক ওই ব্যাগটা আমাকে হাতাতে হবে, ব্যাগটা হাতাতে হবে। এই যে শুনুন, বিড়বিড় করে কি বলছেন? কিছু নয় বাবু, কিছু নয়।
আসলে আসলে আপনাকে ধন্যবাদ জানি, আমি ছোট করতে চাইছি না গো বাবু। ও বাবু, তাহলে এখন আমি আসি। শুনুন, আপনি বলেন সকাল থেকে কিছু না খেয়ে এসেছেন। হ্যাঁ। আপনি বলেন এখানে দাঁড়ান, আমি আপনার জন্য ওই দোকান থেকে খাবার নিয়ে আসি, কেমন? আমার জন্য এত কষ্ট করবেন বাবু? চিচিকে কষ্ট বলছেন কেন? একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো কি কর্তব্য? আপনি এক কাজ করুন, আমার এই ব্যাগটাকে খেয়াল রাখুন, আমি যাবো আর আসবো, কেমন? জান আর না আসু, জান আর না আসু, জান আর না। শলো কেবলা মদনা আমার জন্য খাবার আনতে গেছে, এই সুযোগে ব্যাগটা আমি পাল্টে দেবো। গিলি গিলি গো, গিলি গিলি গো, গিলি গিলি গো। এই যে শুনছেন, এই খাবারটা আনতে না দেরি হয়ে গেল, দোকানটা এত ভিড়, তার উপরে পুলিশ এসে রেড করছে। বলছি এখানে অনেকগুলো পকেট মার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ! কি হলো, আপনি কাঁপছেন কেন? এই নিন খাবারটা নিন। দিন গো বাবু। কি হলো, অমন করে কি দেখছেন? আমার মতো অন্ধ মানুষ কি আর দেখবো গো বাবু? আসলে হঠাৎ করে মায়ের কথাটা মনে পড়ে গেল তো। কতদিন কতদিন হয়ে গেল মায়ের সঙ্গে আমি খাইনি। আজ একসাথে বসে মায়ের সঙ্গে আমি খাবো। তার এখন আমি আসি বাবু। শুনুন, আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে না দিই। না 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 না, আমার কাজ হয়ে গেছে বাবু, এখন আমি আসি। কাজ? কি কাজ? ওই যে বাবার হার্ট অপারেশনের টাকা জোগাড় করা, পথে পথে বিক্রি করা। কিন্তু জনবহুল পথ। পথই তো আমার জীবন গো বাবু, পথে পথে তো ভিক্ষা করি, আর পথকে জিজ্ঞাসা করে বলি, কি? পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে সান্ত্বনা পাই, দাও বলে মা। শালা কেবলা মদনা। কি বলে গেল? আরে না না, আমাকে বলেনি, আমাকে বলেনি। জানেন তো, ঈশ্বরের চোখ নেই, থাকলে ওরকম একটা সুন্দরী মেয়ের চোখ দুটো কেড়ে নিতে পারতো না। না, এখন বাড়ি যাই। হালকা কেন দেখি তো, সর্বনাশ, এই তো আমার ব্যাগ নয়। তাহলে কি ভদ্রমূল্যে ভুল করে ব্যাগ? আরে ওই তো, ওই অন্ধ ভয়টা ছুটতে ছুটতে ট্রেন উঠছে। কোনো অন্ধ মূল্য তো এভাবে করতে পারে না। তার মানে সেই ধান্দাবাজ মেয়েটা আমাকে বোকা বানিয়ে আমার সর্বস্ব নিয়ে গেল। এই কি আছিস, ধরো কে, ধর ধরবো, পালিয়ে যাবে কোথায়? আজ আসুক বাড়ি, আজ বাড়ি এলে ওকে আমি জিজ্ঞেস করবো। এই সংসারের প্রতি কি ওর কোনো দায়িত্ব নেই? এত বড় হলো তবু বন্ধু বান্ধব নিয়ে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমার হয়েছে যত জ্বালা। কেন হবে না মাসিমা? রাজের মুখে শুনেছি খুব ছোটবেলায় কে যেন তার বাবা মাকে খুন করেছিল। চুপ চুপ, সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লে আমার আমার বুকটা কেমন ধড়ফড় করে, ভীষণ ভয় হয়, চোখের জল বাধা মানে না। মাসিমা, সেই দিন থেকে রাজ আমার চোখের মনি, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। আজ আসুক বাড়ি, আজ বাড়ি এলে ওকে আমি স্নেহের
জীবন সেবা করেও জানি মায়ের নেই। কেউ পারে না পায়ে দিতে তাকে কোনোদিন। মা, ও মা, সারা জীবন সেবা করেও জানি মায়ের নেই। কেউ পারে না পায়ে দিতে তাকে কোনোদিন। তোমারই আশীর্বাদে জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমারই সোনা। মা, মা, চলবে না, চলবে না, এই বাড়িতে সব চলবে না। আজ থেকে এই সান্ডাল বাড়িতে নাচ গান আনন্দ উৎসব সব বন্ধ। এই রে মাসিমা দেখছি একেবারে তেলে বেগুনে জ্বলে আছে। ব্যাস বাড়িতে আস্তে নাস্তে শুরু হয়ে গেল। আজ তোর মুখে মাসিমার কত প্রশংসা শুনেছি, তুই চোখে কি দেখছি? মা, ও মা, তোমার মুখটা এরকম আষাঢ়ে মেঘের মতো কেন মা? ও মা, তোমার শরীর খারাপ মা? মা শোনো না, মা শোনো না, মা শোনো, মা শোনো, মা শোনো, মা, মা, না আমার না খুব খিদে পেয়েছে মা, সকাল থেকে আমি কিছু খাই না মা, খেতে দেবে চলো মা, খেতে দেবে চলো মা। মা, তার আগে বলো, সকাল থেকে তুমি কোথায় গিয়েছিলে? কি আমার রাজকার্য করছিলে? মাসিমা হয়েছে কি? আহ, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, তোমাকেও কালতি করতে হবে না। আমার কথাটা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই সকাল থেকে তুমি কোথায় গিয়েছিলে? না মানে গান গান? না মা, তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করো আমি গানের রিহার্সালে যাইনি। তাহলে আমার ফোনটা রিসিভ করোনি কেন? ও আমার ফোনটা পর্যন্ত রিসিভ করেনি? কোথায় গিয়েছিলে তুমি? বলো। বল রাজ, বল তুই কোথায় গিয়েছিলি বল। হাসপাতালে হাসপাতালে? আর শ্মশানে। শ্মশানে? শ্মশানে? শ্মশানে অসংখ্য মৃতদেহ, কবরস্থানে ডেড বডির ভিড়। মহেশতলা বস্তিটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ তুই কি বলছিস রাজ? আরে দীপ, সেই আগুনে লেলিয়ান শিখায় বস্তির একটা ঘরও বেঁচে নেই। কি ভয়ঙ্কর সে দৃশ্য, চারিদিকে পোড়া পোড়া গন্ধ। ও তাই বুঝি তুই সকাল থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে ওদের উদ্ধার করছিলি? আরে দীপ, একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যে কাজ, কি মা, তাই না? তার আগে এই সংসারটাকে চেনো। সংসারে কথা বললে বাহ। তুমি এড়িয়ে যাও কেন? রাজ খুব পরবরি ছেলে, তাই তো মানুষের বিপদ দেখলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণ তো খেয়াল করিনি। তুমি তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মা, আমার বন্ধু দীপ, তা কতদিনের আলাপ? সেই কলেজ লাইফ থেকে। চাকরি বাকরি কিছু করো? আগে না, চেষ্টা করছি। তাছাড়া আজকাল নেতা মন্ত্রীদের মোটা টাকা ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না। ও, সেই জন্য বুঝি একটা বেকার বান্ডুলের ছেলের সঙ্গে ঘুরে সময় নষ্ট করছো। মা, তুমি কিন্তু আমার সামনে তুমি অপমান করছো। চুপ করো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, তোমাকে উত্তর দিতে হবে না। তা তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন? বাবা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছেন, কিছুদিন হলো মাও স্বর্গে গেছেন। আমার ভাই বোন কেউ নেই। এই পৃথিবীতে শুধু আমি একা, শুধু একা। বুঝলাম, বুঝলাম। চলো তোমাদের খাওয়ার ব্যবস্থা। না মাসিমা না, আর আমার তাড়া আছে, এখনই আমাকে ওই দুয়ারে সরকারের লাইন দিতে হবে। দাঁড়াও, আমার বাড়ি থেকে কেউ শুধু মুখে ফিরে যায় না। মাসিমা। আর আজ মা, তুই তো জানিস আমার এত বড় বিজনেস আমি একা সামলাতে পারছি না। তাই আমি চাই তুই বিয়ে করে সংসারী হ বাবা, তুই বিয়ে করে সংসারী হ। আমার বয়স হচ্ছে, সব বাবা মায়েরা যা স্বপ্ন দেখে আমিও তাই দেখছি। তাই আমি বলছি তুই বিয়ে কর বাবা, তুই বিয়ে কর। অসম্ভব মা। কেন অসম্ভব কেন? এই বিজনেস, প্রপার্টি, বিষয় সম্পত্তি সবকিছুই তো তোর। বিজনেস, প্রপার্টি, বিষয় সম্পত্তি এইসব আমার ভালো লাগে না মা, ভালো লাগে না। আমার শুধু ভালো লাগে গান। গান? এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা
আমি তোমার কাছে সবকটা গান এই পেন ড্রাইভে লোড করে রেখেছি রাজদা। এই মেশিনে পদাবলী কীর্তন আছে। আমি নন্দলালা, আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর আমার সাথে যে বিরোধ করে তার করে দিই একেবারে যাত্রাপালা। ধাতে রেখেছে ধা, ধাতে রেখেছে ধা, ধাতে রেখেছে ধা। এই বাঁকা শরীর নিয়ে আমি গয়া, কাশী, বৃন্দাবন সব বেরিয়ে এসেছি এই নুলো হাতে। এই নুলো হাতে আমি করতালে বাজাই, আর এই কাপা কাপা পায়ে ধেই ধেই করে নাচতে নাচতে বলি, আমার এই হলি নাম যাবে থাকে গো। আমি হেলে দুলে যাবো থাতালে ঘাটে, আমি হেলে দুলে যাবো থাতালে ঘাটে। আমার এই হলি নাম, আমার এই হলি নাম যাবে দেবী সাথে গো। এই হলি নাম যাবে আমার যাবে গো। হেলে দুলে যাবো থাতালে ঘাটে, আমি হেলে দুলে যাবো থাতালে ঘাটে, আমি হেলে দুলে যাবো থাতালে ঘাটে। কে কে আপনি? ও দিদি, দিদি পরিচয়টা করিয়ে দে না রে দিদি। দিদি আমার লজ্জা পেয়েছে। আর লজ্জা পাবে নাই কেন? দিদি, দিদি আমার কত বড় লোক বাড়ির বউ, আর আমি দিদির হ্যান্ডিক্যাপ ভিখারি ভাই। আর 5টা মানুষের মধ্যে সোজা হয়ে আসার চেষ্টা করি, কিন্তু পারি না। তোমরা তো জানো দেশের বুকে ফণি, আমফান, আয়লা কত ঝড়ে বয়ে গেল, মরিনি। দেশের বুকে কত ভাইরাস এলো, তবুও মরিনি। আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কত মানুষ মরে গেল, তবু আমি মরিনি। কেন মরিনি? কেন মরিনি? কেন? মামা এই জন্যই মরিনি, তোর মুখ থেকে মামা ডাক্তার শুনবো বলেই মরিনি। ভাগনা রে ভাগনা, কতদিন পর তোকে দেখলাম রে ভাগনা। আমি যখন তীর্থে গেছিলাম তুই তখন এই এতটুকু, আমাকে তোর মনে না থাকারই কথা। তবে তবে জানিস ভাগনা, তোর মুখ থেকে মামা ডাক্তার শুনে না পর্যন্ত আমার একেবারে জুড়িয়ে গেল। মামা রাজ, দিদি আমার ওপর রাগ করে একটাও কথা বলছে না, কেন জানি না। তোকে তোকে ছেড়ে তীর্থে গেছিলাম বলে অভিমান, নাকি আমার পরিচয়টা সবার সামনে দিতে লজ্জা পাচ্ছে? তবে তবে আমি কিন্তু সব লাজ লজ্জার মাথা খেয়ে তোর মুখ থেকে মামা ডাক্তার শুনবো বলে পাকাপাকি ভাবে এই সাঙ্গাল বাড়িতে থেকে গেলাম। রাজ, মা আমি তোর মোবাইলে কতগুলো পাত্রের ছবি পাঠিয়েছি, এর মধ্যে কোনটা তোর পছন্দ সেটা তুই আমাকে জানিয়ে দিস। আর দীপ খাবে এসো। তোর মোবাইলটা দেখি। আরে বাবা, আমি তো জানি তোর পছন্দ হবে, একজন সুন্দরী লাজুক মেয়ে। সুন্দরী লাজুক মেয়ে হবে আমার বউ। দীপ এখন মোবাইলের হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি দেখছে। একটি মেয়েরও ছবি রাজের পছন্দ হবে না, কারণ রাজের
হৃদয় হোয়াটসঅ্যাপে অনেক আগেই লোড করা আছে শুধুমাত্র একটি মেয়ের ছবি, আর সেই ছবিটা কোনোদিন ডিলিট হবে না, কখনো না। কিন্তু কতদিন চাপা থাকবে? একদিন একদিন ঠিক প্রকাশ পাবে। রাজ, আমি চলি রে। আমার পছন্দের পাত্রী কোনটা সেটা আমি তোকে ঠিক সময় জানিয়ে দেবো। আসি বন্ধু, বাই বাই। কিন্তু বন্ধু, আমার পছন্দের জায়গা যে একটাই, আর সেই জায়গা থেকে আমি 1 ইঞ্চিও সরছি না। একবারের জন্য নয় বাগলে, একবারের জন্য নয়। গানকে তুমি সজরে আঁকড়ে ধরো, মঞ্চ কাঁপানো হাততালি আর অজস্র শ্রোতার ভালোবাসা নিয়ে তুমি ধাপে 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 ওপরে উঠে যাও। ওই রামভক্ত হনুমান যেমন গন্ধমাদন পর্বতটাকে মাথায় তুলে এনেছিল, ওই কাঠবিড়ালি যেমন সেতু বাঁধার সময় ধুলো ছেড়েছিল, তেমনি তোমার ওই ন্যাকড়া নিল মামাও সবসময় তোমাকে সাহায্য করিবে বাগনা। কিন্তু মামা, আমার মনের আগুনটা যে এখনও নেবেনি। অন্নপ্রাশনের সময় সর্বপ্রথম মামার হাতেই ভাত খেতে হয়। কিন্তু কিন্তু আমার পিতৃকুল বলতে তো আমার কাকিমা, তাই কোন কুলটাকে যে আঁকড়ে ধরবো তা আমি নিজেই ঠিক করতে পারছি না। এই জানিস না, তোর বাবা মাকে খুন করেছিল তোর ওই কাকা। হ্যাঁ মামা, হ্যাঁ, যে কাকিমা আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করে তুলেছে, সেই কাকিমার স্মৃতির সিঁদুরটাও যে আজ আমার কাছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কতবার বলেছি, কাকিমা, ও কাকিমা, তুমি আমার কাকিমা নও, তুমি আমার মা। বলো না মা, বলো না, তুমি আর আমি ছাড়া এই বাড়ির বাকি মানুষগুলো মারা গেল কিভাবে? আর কাকার ডেড বডিটা কেন খুঁজে পাওয়া গেল না? কপাল গুনে বাগনা, কপাল গুনে সেদিন তুই বেঁচে গেছিস রে বাবা। হ্যাঁ মামা, হ্যাঁ, সেই কথাটাও যে আমার কাছে একটা বড় জিজ্ঞাসা। আমার ঘড়িটা দেখি তো পকেটে, না পকেটে তো নেই। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি পার্স আর ঘড়িটা সেই ব্যাগের মধ্যে রেখেছিলাম। তার মানে সেই ধান্দাবাজ মেয়েটা। ও নো 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 নো, কাকিমা, কাকিমা, কেউ নেই, কেউ নেই। আমি মহাভারতের শকুনি, রামায়ণের কালনেমির ককটেল মাল, নাম আমার নন্দলাল। আজ থেকে 20 বছর আগে এই সান্নাল বাড়ির ঠিকুজি কস্তিটা তৈরি করেছিলাম আমি। দিদি, এই দিদি, ভগবান তোর কপালে কি সুখ নেই লিখেছে রে দিদি। স্বামী নিরুদ্দেশ, অথচ তোর কপালে জল 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 করছে তার দেওয়া সিন্ধুর। সন্তানে জন্ম না করেও কি সুন্দর তুই সন্তানটাকে মানুষ করে ফেললি। তবে দিদি, সেই সন্তানটাকে তুই লালন পালন করে বড় করে তুলেছিস, ও একটা শুয়োরের বাচ্চা। শালা এত বছর পর এই সান্নাল বাড়িতে এলাম, অথচ কেউ শালা আমাকে পাত্তাই দিচ্ছে না।
দিদি তুই তোর ভাসুরপো আর মোটা টাকার সম্পত্তিটা পেয়ে তুই তোর ভাইটাকেই ভুলে গেলি রে দিদি। অথচ তোকে এ বাড়ির বউ করে আনতে আমাকে মোটা টাকা খরচ করতে হয়েছে রে, মোটা টাকা। এই দিদি আমার সামনে এমন কষ্ট দিস না রে দিদি, ধম্মে সইবে না। আমি তোর হ্যান্ডিক্যাপ ভাই নন্দলালা। আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। যে আমার সাথে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রা পালা। দাঁতের কেটে দা, দাঁতের কেটে দা, দাঁতের কেটে দা। প্রগতি 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 আমার ছোট্ট মেয়ে আজকাল যেন ও কেমন হয়ে গেছে। আমার বড় মেয়ে ভালোবেসে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছোট্ট মেয়েটা সেই সকাল থেকে বেরিয়ে যায়। আমাকে বলে কিনা কি এক কোম্পানিতে চাকরি করছি, কত কষ্ট করে সংসার চালাচ্ছে। আজ কদিন ধরে দেখছি একটা জেন্টস হাত ঘড়ি নিয়ে পড়েছে। আরে বাবা, আজকাল ঘড়িতে কেউ টাইম দেখে? আজকাল ঘড়ির কোনো মূল্যই নেই। আছে মা, আছে। এই ঘড়িটা যার তার কাছে ঠিক মূল্য আছে। তোর হাতের এই ঘড়িটা কার? এই ঘড়িটা যার। সে হয়তো আমার মতো রেডিওতে গান শুনতে শুনতে পোস্ট অফিসে চিঠি পোস্ট করে, নয়তো বাপ ঠাকুরদার পুরনো ঘড়িতে সময় দেখে। আমাদের সংসার এখন দুঃসময় রে মা। জানি মা, জানি। তাই তো আমার একটাই প্রশ্ন, কেন আমাদের সংসারে এত অভাব? কেন আমাকে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়? ওরে মা, আমার যে সব সময় ভয় হয় তুই কোনো অন্যায় করিস না তো। মা গো, তোমার মেয়ে আর ছোট্ট নেই মা, সে বুঝতে শিখেছে। তোমার বড় মেয়ে তো আমাদের ভালোবাসাকে উপেক্ষা করে আদর্শতাকে বিয়ে করে এই বাড়ি ত্যাগ করেছে, পূর্ণচ্ছেদ পড়েছে। মা আমার ভালোবাসায় টেনে দিয়েছে সম্পূর্ণ পূর্ণচ্ছেদ। সেই জন্য তো কোনো জায়গা নেই এই মাতৃ ভান্ডারে, শুধু তোর দিদির জন্য। কিন্তু এই মহেশতলা বস্তিতে দিদিকে সবাই কত ভালোবাসতো মা। কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। মা বাবা তাদের সন্তানদের যত আদর যত্ন দিয়ে স্নেহ করে বড় করুক না কেন, আইনের খাতায় সেসব অতীতের ভালোবাসা কোনো মূল্য নেই মা। প্রেমিক প্রেমিকারা যদি নিজের মতো বিয়ে করে, সে বিয়ে আটকানো কারো ক্ষমতা নেই গো মা, কারো ক্ষমতা নেই। আমি সব ভালোবাসা জমিয়ে রেখেছি শুধু তোর জন্য রে মা, শুধু তোর জন্য। জানি মা, জানি। দিদি বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আছি মা। আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবো। ও মা, মা গো, এবার সব রাগ অভিমান ভুলে যাও না মা। কি করে ভুলে যাব? আমার যে সব সময় ভয় হয় তুই সেই সকাল থেকে বেরিয়ে যাস বলে। আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মা। আমি তো সামান্য একটা বস্তির মেয়ে, সাধারণভাবে জীবন কাটাতে আমি ভালোবাসি। জানো মা, মাঝে মাঝে সেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে। জানি আর কোনোদিন ফিরে যাওয়া হবে না, কোনোদিন ফিরে যাওয়া হবে না। স্কুল যাওয়ার আগে পাড়ার 5টা বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলা, সীতাহরণ খেলা, তারপর স্কুল ফেরার পথে বন্ধুদের সঙ্গে ওই পুকুর ঘাটে স্নান করা, সাঁতার কাটা। আর বাবার সঙ্গে কোনোদিন গড়া বিয়ে গাইতে পারবো না। এই বাংলার মাটিতে মাগো
পাল্টে গেছে, পাল্টে গেছে। তোর বাবা মৃত্যুর পর এই সংসারের মানচিত্রটা পাল্টে গেছে। মারা যাওয়ার পর পরের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে আমি তোকে মানুষ করেছি রে মা। জানি মা, জানি মানুষ করেছি। এখন আমার ভয় হয় তোর এই হাতের ঘড়িটা তোর ঘুম কেড়ে নিয়েছে। এই ঘড়িটা যার, তাকে তুই ফিরিয়ে দিয়া। কি করে দেব মা, কি করে দেব? এই ঘড়িটা যার, আমি তো তার নাম ঠিকানা কিচ্ছু জানি ঠিকানা না। আমিই জোগাড় করে দেবো। তার আগে বলো ঘড়িটা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই ঘড়িটা যার তাকে ফেরত দাও। ও মা, মা গো, এই ঘড়িটা দেখো, ভালো করে দেখো। ঠিক ঠিক একই রকম ঘড়ি পড়তো তোর বাবার বন্ধু রজতাভ বাবু। তোর বাবা বদলি হয়ে যাওয়ার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি খুঁজে পাবো, আমি খুঁজে পাবো মা, আমি খুঁজে পাবো। যখন বলে আমার বাবার বন্ধুর ছেড়ে, অন্তত তাকে একটা ধন্যবাদ তো আমি জানাবোই। অবশ্যই, এটা তো আমার কর্তব্য। দেখি দেখি ঘড়িটা দেখি। হ্যাঁ ঠিক, এই তো সেই ঘড়ি। ফোন করে দেখতে। হ্যালো, ঘড়ি? হ্যাঁ হ্যাঁ ঘড়ি, হ্যাঁ মহেশতলা বস্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠিক সন্ধ্যে 7টায় পেয়েছি। প্রগতি পেয়েছি। হ্যাঁ পেয়েছো? আসল মালিকের ঠিকানা আমি পেয়েছি। পেয়েছো? আগেই আমি আইডিয়া করছিলাম এই ওল্ড মডেল ঘড়িটা দেখে, কিন্তু কি করে এইটুকুতে সিওর হবো, তাই তো? আরে বাবা, এই এলাকায় কেবলমাত্র একজনেই পরোপকারী ছেলে আছে, সে হলো আমার বন্ধু রাজকুমার সান্যাল। বাড়ি কোথায়? বাড়ি ওই বন পলাশি গ্রামে। বন পলাশি গ্রামে। বন পলাশি গ্রামে? কেন, চেনো নাকি? হ্যাঁ, মাত্র একবার গেছিলাম ওই গ্রামে। আমার বাবা অসুস্থর জন্য আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তারপর মন্দির থেকে পুজোর ফুল নিয়ে এসে ছুটতে বাড়ি এসে দেখি বাড়ি ভর্তি লোক, বাবার মৃতদেহ শোয়ানো আছে। তারপর স্কুলের ব্যাগটা আমি ছুঁড়ে ফেলে দিয়ে বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম। বাবা, ও বাবা, কথা বলছো না কেন বাবা? আমি তোমার মেয়ে প্রগতি বাবা। কথা বলেন না বাবা, তুমি কথা বলো না। চুপ কর মাতে, চুপ কর। জানো মা, আজ হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন সেই কথাটা। আমি যাবো মা, আমি যাবো সেই ভদ্রলোকের হাত ঘড়িটা ফেরত দিতে। আমি যাবো বন পলাশির গ্রামে। পাল্টে দিয়েছি। একেবারে বদলে দিয়েছি। এই বন পলাশি গ্রামটাকে আমি একেবারে বদলে দিয়েছি। সৌরিকালচার ঢুকিয়ে দিয়েছে এই গ্রামে। এখন ভাগ্নের রাজের মতি গতিটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। ওদিকে দিদি তো ভাগ্নের রাজের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, আর ওদিকে ভাগ্নের রাজ জড়িয়েছে একটা ঘড়ি কেলেঙ্কারিতে। আরে বাবা, জড়াবিতে জড়া নেতা মন্ত্রীদের মতো ওই হাওলা গাওলা পশু কেলেঙ্কারিতে জড়া না, সারা জড়িয়ে গেছে ঘড়ি কেলেঙ্কারিতে। কদিন ধরে দেখছি ভাগ্নেরাজ আর ওই বস্তির মেয়েটা ওই নদীর ধারে আসছে। শালা ঘাপটি মেরে বসে ওদের লীলা কীর্তন দেখবো, লীলা কীর্তন। কি ঘন জঙ্গল মারি, কি ঘন জঙ্গল। বাপে বাপ, কত বড় বড় মশা। সারা স্যালাইন দিচ্ছি, দে দে দে, যত পারি স্যালাইন দে, আমি কিন্তু ছাড়ছি না। যাই ঘাপটি মেরে বসে থাকি ওই ঝোপটার ধারে। তুমি বিশ্বাস কর প্রগতি,
আমি ঠিক তোমার মতো একজন ডেসপারেট মেয়েকে খুঁজেছিলাম যাবে সান্নাল বাড়ির কোনো লোক। সেদিনে সেই ঘটনার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো রাজ। আমার বন্ধু দীপ তোমার সম্পর্কে সব কিছু বলেছে। তুমি চাকরির পাওনি বলে নিজের সংসারকে বাঁচানোর জন্য সব কাজ করতে। কিন্তু তুমি আর একবার ভেবে দেখো রাজ। আমি কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি ম্যাডাম। আমি যে তোমার কাছে অপরাধী রাজ। না প্রকৃতি, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্রকৃতি, প্রকৃতি, তোমার সঙ্গে কথা বলে আমি এইটুকু বুঝতে পেরেছি তুমি অত্যন্ত সৎ এবং সাহসী মনের মেয়ে, তাই তোমাকে আমার প্রয়োজন। রাজ, আমরা তো বাবা নেই, কাকিমা, কাকিমার কাছে আমি মানুষ, আর কাকা সে কবে থেকে নির্দেশ। কিন্তু ওনাদের আশীর্বাদের হাত সব সময় আমার মাথার উপর রয়েছে, তাই তো আমার বাবার প্রিয় হাতঘড়িটা আমাকে তোমার কাছে এনে দিয়েছে। কিন্তু আমার যে সে সাহস নেই রাজ। আমি সাহস চোখাবো? কিন্তু আমার জীবনে যে বর্ষাকাল, আমি বসন্ত এনে দেবো, সেই বসন্ত উৎসবে দুজনে মেতে উঠবো। আমার মতো সামান্য বস্তির মেয়ে যে স্বপ্ন দেখা ভুল, সেই ভুলকে আমি ফুল করে ফুটিয়ে তুলবো। তোমার মতো একটা সামান্য বস্তির মেয়েকে আমি আমার ভালোবাসার ফুলদানিতে সাজিয়ে রাখবো। এভারেস্ট সিংহের উচ্চতার যে অনেক, তাকে জয় করার যোগ্যতা মানে এই রাজ। তোমার অনেক যোগ্যতা প্রগতি, তাই তো মাত্র 7 দিনের পরিচয়ে তোমাকে আমি আমার মনের মণিকোঠায় বসেছি। তুমি আমার বাবার ঘড়িটা ফেরত দিয়ে নিজের কৃতজ্ঞতা জানিয়েছো, তাই তোমার প্রতি আমি মুগ্ধ। তাই তো তোমার গানের প্রতিটা সুর, তাল, লয় সব তোমাকে ঘিরে রাজ। আমি তোমাকে যতই দেখছি আমি যেন স্বপ্নে দেশে হারিয়ে যাচ্ছি রাজ। প্রগতি, রাজ, আমি তোমার ছাড়া বাঁচবো না। রাজ, ইউ আর মাই লাইফ, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই এভরিথিং। আই লাভ ইউ প্রগতি, আই লাভ ইউ, আই লাভ ইউ। अपना होंगे जुदा।
মশা রে মশা, এই ডেঙ্গি টাইফয়েড ম্যালেরিয়া কোনটা হবে বল দেখিনি ভাগ্নে? আমার তো মনে হয় ডেঙ্গি। দেখি মামা তুমি এই হাসপাতালে বেড বুক কাট। কার জন্য? আমার দিদির জন্য। কেন কাকিমা কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, তবে এবার হবে। তোদের তোদের ওই গুপ্ত প্রেমের কথা শুনে আমার দিদির শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। কেন? দিদি কষ্ট পাবে না। দিদি দিদি রে, তোর কি সর্বনাশ হলো রে, তোর কি সর্বনাশ হলো। পরে ছেলেকে মানুষ করতে গিয়ে আমার লজ্জা পেয়েছি। লাজুক মেয়ে কোথাকার। আরে বাবা, আমার তো নার্ভের প্রবলেম। তুমি কাঁপছ কেন মা? আমি ওই শকুনি আর কালনেমির মতো মামা নই গো, আমি ইন্টারনেট যুগের ফেসবুক মামা। আচ্ছা মা, তুমি ওই মামা ভাগ্নে সিনেমাটা দেখেছ? 19শে এপ্রিল, দহন, গাইনারি বাক্স, আন্তর্জলি যাত্রা। দেখনি না? না দেখিনি। সিনেমা দেখার সৌভাগ্য কোনোদিন আমার হয়নি। একটা বস্তির ভাঙা ঘরে আমি আমার মা থাকি। কি দুঃখ কষ্টের সংসার। বাড়িতে কেবল লাইন নেই, মা বিধবা ভাতা পায়। তাই ভাঙা ঘরে বসে খোলা আকাশের নিচে চাঁদ আমি দেখি, কিন্তু চাঁদ ধরবার সাহস আমার নেই। প্রগতি প্রগতি প্রগতি, তুমি কিন্তু এখানে কোনো ইন্টারভিউ দিতে আসো না। আর একটা কথা, তোমার আমার মাঝখানে আমি কোনো থার্ড পার্সনকে চাই না। আমি কিন্তু শ্রোতা হয়ে তোমার কাছে এসেছি রাজদা। এতদিন তোমার গান আমি অনেক শুনেছি, কিন্তু একটা কথার মানে আমি বুঝতে পারিনি। কি করে বুঝতে পারবে? মন দিয়ে শুনলে তবেই তো বুঝতে পারবে। আমি তো মন দিয়েই শুনতে চেয়েছিলাম তোমার কথাগুলো, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকেই বোঝাতে পারিনি যে আমি কি গান শুনতে চাই। দেখো, আমার গান শেখাবার পদ্ধতিটা একটু অন্যরকম। তাই তুমি আমার কাছে গান শেখার চেষ্টা না করে অন্য কোনো গানের শিক্ষক খুঁজে নাও। আমার শালা ফাটা কপাল, আমার কপালে একটাও মাল নেই। ভাগ্নে রাজের কপালে দুটো। আমা তুই এমন গান শেখা আমি যেন তোমাকে অর্কেস্ট্রায় গাওয়াতে পারি। ওই হারমোনিয়াম তানপুরা দিয়ে গান গাইলে আজকালকার দিনে সচারা নাচে না মা। ওদের নাচাতে হলে এমন পেট ঢাকা পোশাক নয় মা, পেট কাটা পোশাক, টাইট ফিট জিন্স প্যান্ট পরে মাইক্রোফোনটা ধরিয়ে কামড় দুলিয়ে 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 এমন গান গাইতে হবে দেখবে সোতারা সামলেতে যাবে। আমা মা গো, একটা গান গাও তো। নাও নাও নাও, শুরু কর শুরু কর। होश न खबर एक शासन है, होश न खबर है एक शासन है, तुमसे मिलने की बात पर, तुमसे मिलने की बात पर, दिल भर दिल भर दिल भर दिल भर दिल भर दिल भर दिल भर। तू मेरा ख्वाब है, तू मेरे दिल का करार, देखे जाने वाले देखे बस एतबार, चैन खो गया है कुछ तो हो गया है, चैन खो गया है कुछ तो हो गया है, तुमसे मिलने की बात तुमसे मिलने की बात, दिल भर 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 दिल भर। নাচছে অর্ধনগ্ন পোশাক পরে অশ্লীল ভাবে নাচছে এক যুবতী। আর তাই দেখে এক দল যুব সমাজ এক প্যাক মদ গিলে উদ্যম নৃত্যে মেতে উঠেছে।
বলি এটাই কি আমাদের ভারতবর্ষ? ওই তুই কে রে? আমি হ্যারিকেন পাগলা গো, হ্যারিকেন পাগলা। কে আপনি? আপনাকে তো চিনলাম না। এই চিনবি কি করে রে, চিনবি কি করে? তোদের বাড়ি থেকে এই হ্যারিকেন আছে, থাকলেও না আছে বাতি আর না আছে কাঁচ। আসলে কাঁচের মতো তোদের মনটা নেই রে পাগলা। এই তোদের সবাইকে দেখে না আমার কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গেল, তাই তো আমাকে জোরে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে। ওই কি রে? তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। পাগলা, এই তোরা দেশকে ভাগ করতে জানিস, বাবা মাকে ভাগ করতে জানিস, কিন্তু ভাই হয়ে ভাইয়ের খাবারটা ভাগ করে খেতে পারিস না, খেতে পারিস না। আই 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 ওই তুই কে রে? তোকে না খুব চেনা চেনা লাগছে। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, আমি আজ চোর বটে। আপনার কথাগুলো রহস্যজনক মনে হচ্ছে, সত্যি করে বলুন না আপনি কে? আমি আফ্রিকার জঙ্গলে লুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের জীবাশ্ম, কংক্রিটে দেওয়াল ভাঙা বুলডোজার। আমি ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর। আমি আমাদের প্লেন অ্যাক্সিডেন্টে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশ। এই তোরা টাকার লোভে ভারত মাতাকে বিক্রি করে দিতে চায়। এই এই এই, এই শালা পাগলা, এই 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 ওই তুই কি বলছিস না শালা? আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি রে, কি করে বুঝবি? বলি এই দেশে কি নিরাপত্তা বলে কিছু আছে? যে দেশে আইনের কলেজে আইনের ছাত্রী ধর্ষিতা হয়, হাসপাতালের ছাদে মহিলা ডাক্তার ধর্ষিতা হয়, সেই দেশে নিরাপত্তা কোথায় রে? এই, আমি তো পাগলা রে পাগলা, ঠিকানাহীন পথচারী, তাই আমি খুঁজছি আমার আসল ঠিকানা। বাবা যায়, এই কোথায় বোম ফাটলো রে বাবা? কোথায় বোম ফাটলো? ওই যে বললাম নিরাপদ আশ্রয়। এই 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 পাগলা বাবা, তুই পাগলামি না করে তুই এখান থেকে যাতে বাবা, যা যা যা। এই যাচ্ছি রে যাচ্ছি। এই, তোর পা থেকে কোমর পর্যন্ত একটা কুমিরের মতো, আর কোমর থেকে মাথা পর্যন্ত একটা হিংস্র হায়নার মতো। পাগলা আমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এই তোমরা করছো তোমরা কারা গো? এসে গেছে এই নিরাপত্তাহীন দেশে সমাজ বিরোধীরা পিস্তল হাতে এসে গেছে। এই 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 তোমাদের উদ্দেশ্য কি গো? আমরা এসেছি ওই মেয়েটাকে তুলে নিয়ে যেতে। ওই রামা, তুলে নিয়ে আয়, যা তুলে নিয়ে আয়। না না না, এভাবে এভাবে অপমানিত হয়ে আর বেঁচে থাকা যায় না। দিনের পর দিন পৌলমীর অত্যাচার যেন বেড়েই চলেছে। বাড়ির বউ হয়ে সে যেভাবে চলাফেরা করে, স্বামী হিসাবে আমার পক্ষে তা মেনে নেওয়া খুবই সম্ভব। আমি যে তার স্বামী, তার এতটুকু মর্যাদা সে আমায় দেয় না। প্রতি পদে পদে সে আমাকে অপমান অসম্মান করে। এই যে স্বামী দেবতা, তোমায় না বলেছিলাম প্রত্যেকদিন সকালবেলা ঘর দর পরিষ্কার করে আমার কাপড়গুলো কেচে দিতে, আর তা না করে বসে বসে হাড়ে ঘুম ধরাচ্ছ। আমি তো করতে চাই, কিন্তু বাবা যে বারণ করেন। কেন বারণ করবে? ও তুমি খোড়া বলে? আহারে, তোমার পা না হয় খোড়া, হাত দিয়ে কাজ করতে অসুবিধা কোথায়? হাত দুটো তো নুলো হয়ে যায়নি? হাত দুটো যদি সত্যি আবার ঠিকঠাক কাজ করতো, তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়ে যেতে পৌলমী। মানে আমি বিপদে পড়বো কেন? কি বলতে চাইছো তুমি? সব সময় তুমি আমাকে অপমান করো। স্ত্রী হয়ে
স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তো দূরের কথা, প্রতি পদে পদে তুমি আমাকে অপমান অসম্মান করো কেন? এটাই কি আমার প্রাপ্য? একজন অকেজ অক্ষম স্বামী তার স্ত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা উচিত নয়। আর সেই জন্যই তো বললাম, সত্যি যদি আমার এই হাত দুটোই ক্ষমতা থাকতো, তাহলে এই হাত দুটো দিয়ে তোমায় কি করতে বলো, কি করতে? এই হাত দিয়ে তুমি আমায় মারতে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে? মোটেও নয়, বরং এই হাত দুটো জোড়ো করে তোমাকে করজোরে নমস্কার জানিয়ে বলতাম, ওগো ওগো আমাদের সহধর্মিনী। আমাদের ছাত্র জীবনে 3G 4G 5G নেটওয়ার্ক ছিল না, ছিল পিতাজি মাতাজি গুরুজি, যাদের একটা থাপ্পড়েই আমাদের ফুল নেটওয়ার্ক চালু হয়ে যেত। আমার মনে হয় তোমারও ঠিক সেই রকম একজন পিতাজি মাতাজি গুরুজির প্রয়োজন, যাদের একটা থাপ্পড়েই তোমার ফুল নেটওয়ার্ক চালু হয়ে যাবে। এই একদম নির্বোধের মতো কথা বলবে না। কেন গো কেন? ওই টিভি সিরিয়ালের সত্য ঘটনার মতো পর পুরুষের প্ররোচনায় স্বামীকে খুন করবে নাকি? আদর্শ নির্বোধকে চেনা যায় তার মৌকার গল্প শুনে, আর জ্ঞানীকে চেনা যায় তার নীরবতার মধ্যে দিয়ে। তোমার কথাতেই তোমার আসল পরিচয়টা পাওয়া যায়। কি বলতে চাইছো তুমি? মেয়েরা অসহায় অবলা বলে যা খুশি তাই করবে? ও বলা, তা বলো বলো হে অবলা নারী, আর কি করলে তুমি খুশি হবে বলো? জানো পৌলমী, পাটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাওয়ার পর তোমার কাছ থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তা কি শিক্ষা পেয়েছো স্বামী দেবতা? তোমার সঙ্গে কথা কম বলা উচিত, আর হাজার অপমান করলেও তোমার উপর রাগ করা উচিত না। তবে এটাও ঠিক, নিজেকে ছোট না ভাবা আর নিজের সম্মান নিজে রাখতে জানা উচিত। আর কেউ যদি জীবন থেকে চলে যেতে চায়, তাকে চলে যেতে দেওয়া উচিত। তোমার এত বড় বড় কথার জন্য তোমার সঙ্গে আমার এত ঝামেলা। ঝামেলা হলে সরে যাব, এবার থেকে অপমান করলে এক গাল হেসে দেব, আর আর মানুষকে আপন ভাবা বন্ধ করে দেব। মনে হয় যতটা বোকা থাকবো ততটাই ভালো থাকবো, জানো? এ জীবনটা সুন্দর হবে। দাদা, এখানে দাঁড়িয়ে স্বামীর সাথে ঝগড়া করছিস, ওদিকে যে বিরাট ঘটনা সেটা কি জানিস? সোনিয়া, এই কোথায় কি ঘটনা ঘটেছে রে? বৌদির বোন প্রগতিকে গুন্ডারা হঠাৎ তুলে নিয়ে গেছে। সে কি? পৌলমী, পৌলমী শুনছো? সোনিয়া কি বলছে? তোমার বোন নাকি কিডন্যাপ হয়েছে? অত খোঁজের আমার দরকার নেই। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার মা আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। অতএব তাদের কথা ভাববার সময় আমার নেই। পৌলমী, তোমার মা নয় ভুল করেছে, কিন্তু তোমার বোন তো কোনো অন্যায় করেনি। অবশ্যই করেছে। নিজেকে শিক্ষিতা মনে করে আমাকে জ্ঞান দেয়, বলে কিনা ভাগ্য করে শিবের মতো স্বামী পেয়েছিস, এরপরে ওদের সঙ্গে সম্পর্ক। কিন্তু বৌদি, সে তো তোমার বোন, বোনের এত বড় সর্বনাশ তুমি। যারা আমার কেউ নয় তাদের কথা ভাবতেও আমি চাই না। আচ্ছা, তুমি কি দিয়ে তৈরি বলতে পারো? রক্ত মাংস না কাঠ পাথর? এই একদম বাজে কথা বলবে না। তোমার মতো ফালতু ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার মা আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু এটা তো আমি চাইনি পৌলমী। আমি তো তোমাকে বিয়ের আগেই বারণ করেছিলাম যে এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে আমি করতে পারবো না, কিন্তু তুমিই সেদিন জেদ করেছিলে, আর সেই জন্যই তো মায়ের কাছে আমরা অপ্রিয় হয়ে গেলাম। সারা জীবন আমি অপ্রিয় হয়ে থাকতে চাই। মা বোনকে ত্যাগ করেছি, এবার তোমাকে আমি ত্যাগ করব। বৌদি, আমাদের বাড়িতে কুকুর বিড়ালের কিছু হলে তার জন্য আমরা চিন্তা করি, আর প্রগতি যে তোমার বোন। এ ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। এই অভাবের সংসারে আমি আর থাকবো না। কি আর করবে বলো? আপাতত এই অভাবকে সঙ্গী করেই আমাদের জীবন কাটাতে হবে। তার সম্ভব নয় গো। আমি নিজের রাস্তা নিজেই খুঁজে নিয়েছি। আমি একটা ভালো চাকরি জোগাড় করেছি, অনেক টাকা মাইনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আমি জয়েন করব। না, আমি তোমাকে চাকরি করতে দেব না পৌলমী। ইম্পসিবল। তুমি ভাবলে কি করে তোমার কথা আমি শুনবো? আচ্ছা, তোরা কি এবার ঝগড়া থামাবি? বৌদি, তুমি এবার একটু চুপ করো। তার আগে তুমি তোমার দাদাকে চুপ করতে বলো। ও আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে। ওকে বলে দাও আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ যেন না করে। ভালো কাজে বাধা দেবার স্বভাব আমার নেই পৌলমী, কিন্তু বাড়ির বউ হয়ে তুমি যা খুশি তাই করবে, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখে বিদ্রুপ করবে, স্বামী হিসাবে আমি তা কিছুতেই মেনে নেব না। ইনকাম করে এনে আগে বউয়ের শখ আহ্লাদ মেটাবে, তারপর স্বামিত্ব ফেলাবে, বুঝেছো? তোমরা যা আরম্ভ করেছো, এবার পাড়ার লোকেরা তোমাদের মুখে এসে থুতু দেবে।
দীনবন্ধু মাস্টারের পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। মান সম্মান আর কিছু আছে রে সোনিয়া? আগে গ্রামের প্রত্যেকটা লোক আমাদেরকে কত সম্মান করত। আমার বাবা দীনবন্ধু মাস্টারের নাম শুনলে মানুষ ভক্তি শ্রদ্ধা করত, কিন্তু এখন আর করে না। জানিস সোনিয়া, পাটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাওয়ার পর আমি কয়েকটা টিউশন জোগাড় করেছিলাম। কিছুদিন পর বাচ্চাদের গার্জেনরা তাদের বাচ্চাদেরকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্য মাস্টারের কাছে ভর্তি করে দিল। আর তারা কি বললো জানিস? বলল, যে ফ্যামিলিতে ছোট লোক পরিবারের মতো দিনরাত ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকে, সেখানে আমাদের বাচ্চারা কি শিক্ষা পাবে? তুই বলতে পারিস সোনিয়া, এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? না না, আমাকে এভাবে ঘরের কোণে বসে থাকলে হবে না। আমি তো পুরুষ মানুষ, আমাকে তো উপার্জন করতেই হবে, তা না হলে সংসারের সদস্যরা আমাকে ক্ষমা করবে কেন? তাই আমি ভাবছি জানিস, আমি এবার থেকে ট্রেনের কামরায় গান গেয়ে ভিক্ষে করব। ও বাবুরা, ও মায়েরা, ও বন্ধুরা, আমাকে দুটো ভিক্ষা দিন না গো। ও বন্ধু, আরে শোনো বন্ধু, আমি একজন পঙ্গু মানুষ, আমাকে দুটো ভিক্ষে দাও। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে কথা, বুকের পাঁজরে লোহার খাঁচায় দাঁড়িয়ে ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে কথা, বুকের পাঁজরে লোহার খাঁচায় দাঁড়িয়ে ব্যথা। শোনো বন্ধু শোনো, আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে কথা, পিঠের পাঁজরে লোহার খাঁচায় দাঁড়িয়ে মরমরা। শোনো বন্ধু শোনো, দাদা, এত দুঃখ কষ্ট নিয়ে তুই বেঁচে আছিস কি করি রে? আরে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, এই অভাবের সংসারে আমি আর থাকবো না। তাই আমি ঠিক করেছি এ বাড়ি থেকে আমি চলে যাব। ভিক্ষে করে এনে পেট ভরানো যায়, কিন্তু বউয়ের শখ আহ্লাদ মেটানো যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি ডিভোর্স দেব। আমাদের দেশের আদালতগুলো চলছে এখন শুধু ডিভোর্সের মামলায়, অথচ আমাদের মা কাকিমাদের আমলে ডিভোর্স বলে কোনো শব্দই ছিল না। একটা মেয়ে ডিভোর্সি হলে সে লজ্জায় রাস্তায় বেরোতে পারতো না। আর এখন তো ডিভোর্সটা ওই জামা কাপড় বদলানোর মতো হয়ে গেছে। জামা যেমন ছিঁড়ে গেলে তাকে বদলে ফেলে নতুন জামা পরতে হয়, জুতো যেমন ছিঁড়ে গেলে তাকে বদলে ফেলে নতুন জুতো কিনে পড়তে হয়, ঠিক তেমনি স্বামীও পঙ্গু অকেজো হয়ে গেলে সেই স্বামী বদলে এই সব মহিলারা আবার নতুন স্বামী জোগাড় করে ফেলবে। একদম বাজে কথা বলবে না। বাজে কথা নয় গো, বাজে কথা নয়, আইনটা তো আজ তোমাদের পক্ষে। আরে যাও থানায় গিয়ে 498 কেস দিয়ে আমাদের গোটা পরিবারটাকে হাজতবাস করাও, তবেই তো আসল নাটকটা জমে উঠবে। মাথা ঠান্ডা করে ঘরে চলো, দেখো চারিদিক থেকে পাড়ার লোকেরা শুনছে আর মুখ টিপে টিপে হাসছে। লজ্জা লজ্জা লজ্জা। এই লজ্জা নিয়ে আর গ্রামে বাস করা যায় না। পৌলমী, আমি তোমাকে অনুরোধ করছি পৌলমী, পুরনো সব কথা ভুলে গিয়ে তুমি আবার আগের মতো হয়ে যাও। পৌলমী, আমি তোমাকে হাত ধরে অনুরোধ করছি, তুমি আবার আগের মতো হয়ে যাও। বৌমা, এ তুমি কি
সাথে বৌমা স্ত্রী হয়ে স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে? হ্যাঁ দিলাম দিলাম দিলাম, কারণ আমি চাই না আপনার ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখুক। বৌমা, এই স্বামী স্ত্রী সম্পর্কটা গাছের ফল নয় মা, চাইলেই তুমি পেড়ে খাবে, কিন্তু না, এত সহজ নয়। তোমরা যদি নির্দোষ স্বামীদের জেল খাটিয়ে শাস্তি দিতে পারো, আমিও ছেলের বাবা হয়ে তোমাদের শাস্তি দেব। সমাজের প্রত্যেকটা বাবাকে নিয়ে আমি একটা আইন তৈরি করব, পাড়ার মেয়েদের দিয়ে আমি তোমাদের শাস্তি দেব। এই মেয়েরাই করবে মেয়েদের বিচার। স্বামীরা অত্যাচার করলে আইন যেমন তাদের জেল খাটিয়ে শাস্তি দেয়, ঠিক তেমনি স্ত্রীরা অত্যাচার করলে এই পাড়ার বউয়েরা মেয়েরা লাঠি ঝাঁটা ধরবে, তবেই তো সমাজে সুস্থ পরিবেশ গড়ে উঠবে। আর তোমাকে দিয়ে প্রমাণ করব, স্বামীরা শুধু অত্যাচারী হয় না, স্ত্রীরা অত্যাচারী হয়, ব্যভিচারী হয়। তোমার মতো বদমাইশ বউকে যদি পাড়ার মেয়েরা কান ধরে উঠবস করে শিক্ষা দিতে পারে, তাহলে তোমাদের হাত থেকে আমার দাদার মতো স্বামী, বাবার মতো শ্বশুররা বাঁচবে। তাই তো আজ আমি পাড়ার মেয়েদের ডেকে ডেকে বিচার বসাবো, বিচার। সর্বপ্রথম আমি এসেছি বিআই মশাই। আপনি? আজ আমি সবকিছু ভুলে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। তুমি এসেছো মা, আমি আর এখানে থাকতে পারছি না মা, এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব মা, আমাকে তুমি নিয়ে চলো মা, নিয়ে চলো। মা, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম। মা হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিলাম। বিয়েটা খেলা ঘর নয় যে ইচ্ছে মতো চলে। আইন মেয়েদের পক্ষে আছে বলে আদর্শের মতো ছেলের জীবন নষ্ট করার অধিকার তো নেই। আমি অভিভাবকদের ডেকে বলবো, শুনুন শুনুন মেয়ের বাবা মায়েরা, মেয়েদের বিয়ের পর বেশি দিন প্রশ্রয় দেবেন না, তাহলে কিন্তু বেশি দিন সংসার টিকবে না। আমার মতো গালে চড় মেরে বুঝিয়ে দিন, মানিয়ে যদি চলতে না পারিস তাহলে সংসার করতে এসেছিলি কেন? মা, তুমি ওদের দলে? সংসারটা রাজনীতি নয় যে যে যেদিকে ধান্দাবাজি সেদিকেই চলে যাবে। এখানে আছে দায়িত্ব, কর্তব্য। তাই মা হয়ে আমি তোমাকে বলছি, তুমি যদি স্বামীর সংসার মেনে নিতে না পারো, তাহলে এই বাড়ি ছেড়ে তুমি চলে যেতে পারো। তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবো, শুনুন শুনুন ধর্ম অবতার, আমার মেয়ের দোষে সংসার ভেঙেছে, তাকে আপনি শাস্তি দিন, শাস্তি দিন। মা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার বড় মেয়েকে আপনি ক্ষমা করে দিন। চলুন, আপনার ছোট মেয়েকে উদ্ধার করার জন্য আমরা এখন থানায় যাই। আমার ছোট মেয়ে প্রগতিকে তোমরা এনে দাও। সন্তান শোকে আমার বুকটা খালি হয়ে গেছে। পৌলমী, তোর জন্য আমার কষ্ট হয় মা, যতই জেদ করে থাকি না কেন। আমি যে মা, মায়ের যে কত জ্বালা যন্ত্রণা একমাত্র মায়েরাই বোঝে, মায়েরাই বোঝে। প্রগতি, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। মা মায়াবতী কাঁদছে, সন্তান স্নেহ পাগলিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার আগে আমাকে জানতে হবে ওই প্রগতিকে কিডন্যাপ করলো কে। শালা শালা মালটার উপরে আমার লোভ ছিল, কিন্তু তার আগেই শালা কিডন্যাপ। এই শালা তো মারাত্মক কেস। ভেবেছিলাম রাজের বউ হয়ে এ বাড়িতে এলে সুযোগ বুঝে শালা কোপটা আমি মারবো, কিন্তু শালা তার আগেই কিডন্যাপ। এই শালা এ তো জন্ডিস কেস। ওই প্রগতি কিডন্যাপ হয়েছে বলে সারা এলাকায় সরগোল পড়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, রাজ খুঁজে বেড়াচ্ছে তার ভালোবাসার প্রগতিকে। কিন্তু আমি জানি তুই প্রগতিকে গুন্ডা লাগিয়ে তুলে নিয়ে গেছিস। দিদি, দিদি,
আজকে যেতে বিশ্বাস কর, আমি ধার্মিক মানুষ। আমার নাম নন্দলালা। আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। হ্যাঁ, বিড়ালের গলায় তুলসী মালা। তোকে আমি ভালো করে জানি, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমি জানতাম তুই আমাকেই সন্দেহ করি, কিন্তু দিদি, ও দিদি, তোর ভাইটা এত খারাপ নয় রে দিদি। না, তুই তো গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা। তোকে যে চেনে না সে এখনো মায়ের গর্ভে আছে। কিন্তু সাবধান, শুধু তোর জন্য এ বাড়ির অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আর তুই কোনো ক্ষতি করিস না, যা, চলে যা। দিদি, এত বছর পর তোর ঘরে এলাম, তুই আমাকে দাঁড়িয়ে দিচ্ছিস রে দিদি। দিদি, আমি যা কিছু করেছি আমার নিজের ভালোর জন্য করিনি রে। তুই আমার দিদি, তোর ভালোর জন্যই তো। তুই এই বাড়ির ভালোর জন্য যা যা করেছিস, তুই এই বাড়ির যে সর্বনাশ করেছিস, তারপরেও এই বাড়িতে আমি আর তোকে জায়গা দেব না। তাই আজ তুই এই বাড়ি থেকে চলে যাবি, যা, চলে যা। দিদি, আমার নাম নন্দলাল। তুই কি করে বুঝবি আমার চাল? আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর যে আমার সাথে বিরোধ করে, তার করে দিয়ে একেবারে যাত্রা পাল্লা। ধাতে রেখেতে ধা, ধাতে রেখেতে ধা, ধাতে রেখেতে ধা। দিদি, তুই যদি আমার হাতে হাত মিলিয়ে চলিস, তাহলে এই পৃথিবীতে তুই সুস্থ হয়ে বাঁচতে পারবি। এই সান্নাল বাড়ির পুরো প্রপার্টি আমি তোর নামে করে দেব। সম্পত্তি আমার দরকার নেই, সম্পত্তি আমার দরকার নেই, সম্পত্তি আমার দরকার নেই। আমার দরকার একটু শান্তি। দিদি, এতদিন ধরে বুকের মধ্যে যে চাপা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, আর তোর হাতে হাত মিলিয়ে আমি আর পাপী হতে চাই না। হিসাবটা জানি কেন মিলছে না রে দিদি। দিদি, তুই যদি আমার হাতে হাত মিলিয়ে না চলিস, তাহলে তোর কিন্তু ভয়ানক বিপদ। আজ থেকে 20 বছর আগে যে পাপ কাজটা তুই করেছিস, তার মাসুল কিন্তু তোকেই গুনতে হবে। সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি আজ পুলিশের কাছে সব ফাঁস করে দেব। আমাকে ফাঁসালে তুইও কিন্তু ফেঁসে যাবি, কারণ সেদিন তোর কথা মতোই আমি কাজ করেছিলাম। তাই আমি মরলে তোকে নিয়েই মরব। দিদি, আমার নাম নন্দলালা। আমাকে ধরে কোন শালা? নিচে বাঁচার রাস্তাটা আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। ওই রাজার বাবা মা, মানে তোর ভাসুরা জায়ের খুনে দায়টা না তোর ঘাড়েই চাপবে। তুই কি চাস যাকে আমি ছেলের মতো ভালোবাসি, সেই রাজকে ঠকে তাকে পথে বসে তুই তার সব সম্পত্তি গ্রাস করবি? হ্যাঁ, করব বলেই তো 20 বছর পর আবার আমি ঘরে ঘুরে এসেছি। 20 বছর আগে আমি আমার নিজের পথের কাঁটা দুটোকে উপড়ে ফেলেছি। এবার ভাগ্নে রাজ সাবালক হয়েছে। ওই সাবালক রাজের সমস্ত প্রপার্টি আমার চাই। কিন্তু এখন আমি কি করব? কোথায় পাবো আমি আমার প্রগতিকে? সর্বক্ষণ ওর মুখটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। ও যেন চিৎকার করে আমাকে বলছে, আমাকে বাঁচাও রাজ, আমাকে বাঁচাও। ওরা আমার পর অত্যাচার করছে, ওরা আমার সর্বস্ব কেড়ে নেবে। আমাকে বাঁচাও রাজ, আমাকে বাঁচাও।
আমি ভাবতে আমার প্রগতির কোনো ক্ষতি আমি হতে দেবো না। প্রগতিকে আমি খুঁজে বার করবোই। প্রগতি, প্রগতি, প্রগতি! তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। আমি যে আর পারছি না মা, আমি যে আর পারছি না মা। মা, মা, প্রগতিকে আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে যে বাঁচতে হবে বাংলা, তোমাকে বাঁচতে হবে, তোমাকে প্রগতিকে খুঁজে বার করতেই হবে। কি দুর্ভাগ্য কপাল তোমার, জন্মের পর বাবা মাকে হারালে, আর বড় হয়ে যাকে ভালোবাসো সেই ভালোবাসার প্রগতি। তোমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে বাংলা, তোমার দুঃখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। হ্যাঁ মামা, হ্যাঁ, প্রগতিকে আমি খুঁজে বার করবোই। যে বা যারা প্রগতিকে তুলে গেছে তাদের খুঁজে বার করে এমন শাস্তি আমি দেবো যে সবাই দেখে চমকে উঠবে। আমিও বুঝতে পারছি না বাংলা, কেন ওদের ওপর এত আক্রোশ, কেন ওদের ঘরেই আগুন। সর্ষের মধ্যে যদি ভূত থাকে সে ভূত তাড়ানো যে বড়ই কঠিন মামা বাবু। এই দীপ, তুমি সব কথা এত পেঁচিয়ে বলো কেন দেখিনি? তুমি তো রাজের বন্ধু, রাজের ঘরের ব্যাপারে তোমার নাক গলানো কি দরকার? আমার নাকটা যেটা লম্বা মামা বাবু, তাই ফাঁক দেখলে এমনিতেই গলে যায়। আমার মনে হয় তোর বাবা মা মৃত্যুর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। এই দীপ, আমাকে একটু বলবি রে বাবা, আমারও না খুব সন্দেহ হয় যে। হ্যালো, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আরে তো মারাত্মক খবর। আচ্ছা, প্রগতি ভালো আছে তো? ও সুস্থ আছে তো? কি বলছেন? আমার কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এই তোমরা শোনো, প্রগতিকে খুঁজে বাগাচ্ছে। প্রগতি কিন্তু যে ফোনটা করলো তার নামটা তো জানালো না। দেখি তো, অন্য নাম্বার না, একবার ফোনটা করে দেখি।